আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সন্ধি, যেটা আমাদের একাডেমিক সেক্টরের ষষ্ঠ থেকে দশম, একাদশ, দ্বাদশ সহ অ্যাডমিশন পরীক্ষার জন্য এবং সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সন্ধি। সন্ধিটা কি? আমরা জানি সন্ধিটা হলো দুটি শব্দের মিলনকেই সন্ধি বলা হয়। এই সন্ধিটা হলো একটা শব্দকে সৌন্দর্য, মাধুর্য করার জন্য আমরা সন্ধিটা ব্যবহার করে থাকি। সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সন্ধি শব্দের অর্থ কি আমরা একটু জেনে নেই। সন্ধি শব্দের অর্থ হলো সন্ধি অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। আচ্ছা, এখন এই সন্ধিটা আমরা কিভাবে ব্যবহার করব এটা একটু বিস্তারিত জেনে নেই। দেখো, শুরুতে দেওয়া হচ্ছে সন্ধি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। তেমনি সন্ধিটা কি? আশাহিত, আশাতীত। এখানে আমরা যদি এটাকে ভাঙি তাহলে পাই আশা যোগ অতীত, তাহলে কি পাচ্ছি? আশাতীত। এবং হিম যোগ আলয়, আমরা কি পাচ্ছি? হিমালয়। এই ক্ষেত্রে আমরা যদি এইভাবে সন্ধি বিষয়টা আলোচনা করি তাহলে আস্তে আস্তে আমরা পুরো বিষয়টা এই সম্পর্কে জানতে পারবো। এবং সন্ধিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এটার প্রকারভেদটা কেমন, এটা কিভাবে আসলো, এটা কি কি কাজের সেক্টরে ভাগ করা যায়, এটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে যাব। তার আগে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ সলভ করে নেই। দেখো, সন্ধি জাত শব্দ, সন্ধি জাত শব্দ, সন্ধিজাত শব্দ এখানে কোনটা হবে? সন্ধিজাত শব্দ ইন্দ্রজিৎ, ইত্যাদি, ইলিশ, ইতিহাস। তাহলে আমরা সন্ধিজাত শব্দ যদি আমরা জানি, সন্ধিজাত শব্দের উত্তরটা হবে কি? ইন্দ্রজিৎ না ইত্যাদি? সন্ধিজাত শব্দের অর্থ হবে ইত্যাদি। আমরা কি বলতে পারি? ইত্যাদি। দ্বিতীয়টা হলো সন্ধিটা কি? দুই নম্বরটা হলো সন্ধিটা কি? বর্ণের মিলন, ধ্বনির মিলন, শব্দের মিলন। আমরা কিন্তু এইটা ক্লাস 6 থেকে শুরু করে একদম সকল লেভেলের মানুষগুলো কিন্তু আমরা জানি যে সন্ধি শব্দের অর্থ হলো ধ্বনির মিলন বা শব্দের মিলন। সন্ধি শব্দের অর্থ কি? ধ্বনির মিলন বা শব্দের মিলন। আচ্ছা, পরবর্তী আমরা এমসিকিউটা সলভ করি। 3 নম্বরটা, ধ্বনির উদ্দেশ্যটা কি? সন্ধির উদ্দেশ্যটা কি? আমরা যদি সন্ধির উদ্দেশ্যটা ধরি তাহলে উচ্চারণের দীর্ঘ করা, উচ্চারণ সহজ করা, উচ্চারণের সহজ ও শ্রুতি মধুর করা এবং মাধুর্য সৃষ্টি করা। আমরা তাহলে কি বলতে পারি? উচ্চারণের মাধুর্য সৃষ্টি করা, উচ্চারণ সহজ ও শ্রুতি মধুর করা, উচ্চারণ সহজ করা এবং উচ্চারণ দীর্ঘ করা। তাহলে আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা পাই, যেটা আমি আগেই বলছি, উচ্চারণের বিষয় সহজ করতে হবে এবং মাধুর্য করতে হবে। আমরা দেখি এখানে কত নম্বরটা পাচ্ছি? উচ্চারণ সহজ এবং শ্রুতি মধুর করা। উচ্চারণ সহজ এবং শ্রুতি মধুর করা, এই শব্দটা পেয়ে যাচ্ছি। দেখি তারপরে শব্দটা কি আছে। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ কি? আমরা যদি ধরি সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ কি? চুক্তি, ঐক্য, সম্মিলিত, মিলন। আমরা একটানা বলতে পারি সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। এবং পরবর্তী এমসিকিউ যদি আমরা যাই তাহলে আমরা পাই অভ্যুত্থান শব্দটি কোন উপায়ে গঠিত? অভ্যুত্থান শব্দটি কোন উপায়ে গঠিত? সন্ধি, সমাস, প্রত্যয়, অনুসর্গ। সন্ধি, সমাস, প্রত্যয়, অনুসর্গ। আমরা এইটা চোখ বন্ধ করে বলতে পারি। সন্ধি শব্দের অর্থ হলো অভ্যুত্থানের শব্দটি কোন উপায়ে গঠিত? সেটা হলো সন্ধি উপায়ে গঠিত। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি সন্ধি বিষয়টা নিয়ে। আমরা একটু বিস্তারিত আলোচনা যদি করি তাহলে আমরা পাই সন্ধি কয় প্রকার? সন্ধি কয় প্রকার? বাংলা ব্যাকরণের সন্ধি হলো 2 প্রকার। আমরা জানি
স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। সন্ধি কত প্রকার আমরা জানি। সন্ধি হলো সন্ধি হলো সন্ধি হলো দুই রকমের, মানে দুই প্রকার। একটা হলো স্বরসন্ধি, একটা হলো ব্যঞ্জন সন্ধি। সন্ধি কয় প্রকার? সন্ধি হলো দুই প্রকার, একটা হলো স্বরসন্ধি আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। তো স্বরসন্ধিটা কি, এই বিষয়টা আমরা একটু ধাপে ধাপে পর্যায়ক্রমে আলোচনা করি। স্বরধ্বনি, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকেই স্বরসন্ধি বলে। স্বরসন্ধির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকেই স্বরসন্ধি বলে। তাহলে আমরা কি জানলাম? স্বরসন্ধির সাথে স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলতে পারি আমরা স্বর সন্ধি বলে। দেখো আমরা এক নম্বরে কি পাচ্ছি? আমরা এক নম্বর পাচ্ছি, দেখো এই বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা পাচ্ছি অ প্লাস এ, অ প্লাস এ, অ প্লাস এ, অ প্লাস এ সাথে কি হয়? এ অ লোপ পায়। তাহলে যেমন শত যোগ এক, শত যোগ এক, এখানে হচ্ছে হলো শতেক। তাহলে এখানে কি হচ্ছে? এটা কি পেয়েছে? এটা হলো লোপ পেয়েছে, মানে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবং অ যোগ আ যোগ আ এর সাথে আটা কি হচ্ছে? লোপ পাচ্ছে। যেমন শাখা যোগ আরি, শাখা যোগ আরি, এখানে দেখো স্বরে আটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে শাখারি। রূপ, রূপা যোগ আলি, এখানে কি হচ্ছে? স্বরে আটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, স্বরে আটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে কি? রূপালি। এরকম যদি আমরা বলতে চাই তাহলে আমরা 3 নম্বরটা হচ্ছে অ যোগ উ সাথে রস্য উ, রস্য উর সাথে অ আটটা কি হচ্ছে? লোপ পেয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি বলি মিথ্যা যোগ উক, তাহলে কি? রস্য উটা কিন্তু উঠে যাচ্ছে, রস্য উটা উঠে গেলে কি হয়ে যাচ্ছে? মিথ্যু। তাহলে এরূপ হিংসুক, নিন্দুক ইত্যাদি কিন্তু বলা যেতে পারে। তো আমরা এইভাবে যদি প্রতিনিয়ত কাজ করি তাহলে আমরা পাচ্ছি, আমরা 3 নাম্বার গেলাম, 4 নম্বরে যদি যাই তাহলে আমরা 4 নম্বর পাচ্ছি। দেখো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো তাহলে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজে টুরি মেরে কিন্তু উত্তরটা করতে পারবো। যেমন রস্বই ই যোগ এ, এখানে রস্বই ই এরটা কি হয়ে যাচ্ছে? লোপ পেয়ে যাচ্ছে, মানে এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখানে যেমন 20 যোগ 1, এখানে কি বলতে পারছি? 20 যোগ 1, তাহলে কি হলো? 20, তার মানে ধ্বনিক, গুটিক ইত্যাদি, এখানে কিন্তু বিভিন্ন শব্দগুলো কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এইভাবে যদি 2 নম্বর পরবর্তী এটা যদি কাজ করি তাহলে আমরা পরবর্তীটা পাচ্ছি হলো যেমন 80 যোগ এর, 80 যোগ এ, তার মানে কি? 80, এখানে কিন্তু এটা লোপ পেয়ে যাচ্ছে। এবং এরূপ নদীর, তার মানে কি? এটা লোপ পেয়ে গেলে কি হচ্ছে? নদীর। আমরা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছি, অল্প হলেও বুঝতে পারতেছি। এরকম ভাবে যদি ধাপে ধাপে আমরা গুরুত্বপূর্ণ সহকারে যদি আমরা এটা সলিউশন করতে থাকি এবং এর বহিঃপ্রকাশগুলো যদি আমরা বলতে থাকি, একটা ক্লাসের ভিতরে আমরা সন্ধি এর বিষয়বস্তু সব ঝাঁঝরা করে ফেলতে পারবো। দেখো এরপরে কোনো পাশাপাশি কোনো দেখো 2 নম্বর কথাটা বলছে কি? 2 নম্বর কথাটা বলছে যে কোনো স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষে লোপ পায়। স্বরের শেষে কি, মানে কোনো স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পায়। তাহলে পাশাপাশি স্বরের শেষেরটি কি পায়? লোপ পায়। যেমন যা ইচ্ছা এবং তাই, তাহলে এখানে শেষেরটি লোপ পাচ্ছে, মানে কি? এখানে যা আছে, তারপরে ইচ্ছা আছে, ইচ্ছা, তাহলে তাহলে কি পাচ্ছে? স্বরের শেষেরটি লোপ পাচ্ছে, তার মানে যা ইচ্ছা, তাহলে যাচ্ছে,
তাই, তাহলে যাচ্ছে তাই। এখানে কিন্তু দেখো শেষেরটি লোপ পাচ্ছে, এখানে আ প্লাস হ্রস্ব ই, এটা কি হচ্ছে হ্রস্ব ইটের মধ্যে ইটা লোপ পাচ্ছে। তাহলে শেষেরটি আমি আবার বলি, কোন কোন স্থলের পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পাচ্ছে, তাহলে দুটি স্বরের শেষেরটি লোপ পাচ্ছে। তাহলে তার মধ্যে যদি আমি এখানে আ এবং ই এর সি রস্বইটা লোপ পেয়ে যাচ্ছে, তার মানে এইটাকে যদি সন্ধি বিচ্ছেদ করতে যাই তাহলে যা পাই যা ইচ্ছা তাই। এখানে যদি আমরা তিনটা একেবারে ক্রমান্বয়ে যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি যাচ্ছে তাই। এবং দেখো আমরা পরবর্তী বিষয়টা যাই। এখন আমরা স্বর সন্ধি শিখলাম, সন্ধি শিখলাম, স্বর সন্ধি শিখছি। এখন আমরা ব্যঞ্জন সন্ধি সম্পর্কে কিছু আলোচনা করব। দেখো ব্যঞ্জন সন্ধিটা কি? ব্যঞ্জন সন্ধি হলো সন্ধির স্বরের আর স্বরের স্বর সন্ধির সাথে ব্যঞ্জনের সাথে স্বর সন্ধি আর ব্যঞ্জনের 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 আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে, একবার স্বরের সাথে ব্যঞ্জন, একবার ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, একবার ব্যঞ্জনের সাথে স্বরের, এইরকম ভাবে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। স্বর সন্ধিটা হলো স্বরের সাথে স্বর এইটা, আর ব্যঞ্জন সন্ধিটা হলো স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর। তার মানে এইটা স্বর সন্ধি চাচ্ছে, ব্যঞ্জন সন্ধি চাচ্ছে। এরকম ভাবে যদি আমরা মিলিত হতে পারি তাহলে আমরা কি পাচ্ছি? এই ব্যঞ্জন সন্ধিটা পেয়ে যাচ্ছি। আর ব্যঞ্জন সন্ধিটা হলো প্রকৃত বাংলা নাম। ব্যঞ্জন সন্ধির প্রকৃত বাংলা নাম হলো সমীভবন। ব্যঞ্জন সন্ধির প্রকৃত বাংলা নাম কি? সমীভবন। তাহলে এখানে আমরা এমসিকিউ দিতে পারি না। এমসিকিউ যদি আমরা কাজ করি তাহলে ব্যঞ্জন সন্ধির প্রকৃত বাংলা নাম কি? ব্যঞ্জন সন্ধির প্রকৃত বাংলা নাম কি? সমীভবন। সমীভবন। তাহলে এই যে বিষয়গুলো আমরা আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে ক্রমান্বয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আমরা ধাপে ধাপে ক্রমান্বয়ে কি হচ্ছি? এগিয়ে যাচ্ছি। এখন দেখো তাহলে আমরা এটা সমীভবন, যা এর নিচে এর নিয়ম হয়ে থাকে যা সমীভবন। প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ। এখন আমরা একটা জিনিস মনে রাখি, এখানে ঘোষ এবং অঘোষ, এখানে আমরা জানি ঘোষ অঘোষ প্রাণ মহাপ্রাণ, ঘোষ অঘোষ প্রাণ মহাপ্রাণ। তাহলে এখানে দেখো ঘোষ কোনটা? আচ্ছা, ঘোষ এবং অঘোষ, মহাপ্রাণ অল্প প্রাণ। এখানে কিন্তু একটা ঘোষ যদি বলি তাহলে একটা অঘোষ, আবার একটা যদি ঘোষ বলি আর একটা কিন্তু অঘোষ। তো এইরকম ভাবে যদি আমরা কাজ করি তাহলে সেটা পাচ্ছি হলো যে ঘোষ প্রথম ধ্বনির অঘোষ এবং পরবর্তী ধ্বনির ঘোষ। তাহলে প্রথম ধ্বনির অঘোষ, পরবর্তী ধ্বনির ঘোষ, দুটি মিলে ঘোষ ধ্বনি দিয়ে দিক্ত হয়, অর্থাৎ সন্ধিতে ঘোষ ধ্বনিতে পরবর্তী অঘোষ ধ্বনিও ঘোষ হয়ে যায়। এখানে গুরুত্বপূর্ণ কথা, আমরা যদি এইটা মাথার মধ্যে নিতে পারি তাহলে আমরা সবচাইতে সহজ পন্থাটা অবলম্বন করতে পারবো। সেটা হলো কিভাবে? আমি যদি বলি সেটা হলো এইভাবে যে প্রথম ধ্বনি ঘোষ, প্রথম ধ্বনি অঘোষ, প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে পরবর্তী ধ্বনির সাথে দুটি মিলে ঘোষ ধ্বনি হয়। মানে অঘোষ এবং ঘোষ মিলে কি হয়ে যায়? ঘোষ ধ্বনি হয়। এবং অর্থাৎ সন্ধিতে ঘোষ ধ্বনিতে পরবর্তী অঘোষ ধ্বনিতে ধ্বনি ও ঘোষ বলা হয়। তাহলে এখন একটা কথা হলো যে ছোট দা এখানে কি? যেহেতু অঘোষ ধ্বনি ও ঘোষ হয়ে যায় তাহলে এখানে ছোট এবং দা, এখানে কি হলো? ছোট দা, ছোট এবং দা, ছোট দা।
এখানে ঘোষ এবং অঘোষের ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। আমরা একটা জিনিস জানিয়েছিলাম যে ক, খ, ক, খ, গ, ঘ এবং এই চারটার ভিতরে একটা হলো অল্প প্রাণ, একটা মহাপ্রাণ, একটা ঘোষ, একটা অঘোষ। তাহলে আমরা জানি এখানে তোমাদের কোশ্চেন দিয়ে দিলাম, এখানে তোমাদের কোশ্চেনটা দিয়ে রাখলাম, সেটা হলো কোনটা ঘোষ, কোনটা অঘোষ, কোনটা ঘোষ, কোনটা অঘোষ। এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কারণ তোমরা যে কি পড়তেছো অনলাইনের সেক্টরে, তোমরা যে কোন অবস্থানে আসো সেটা কিন্তু আমরা যদিও বুঝতে পারি, তবুও আমাদের অনলাইনে ভিত্তিক ক্লাস নিতে হয়। কারণ তোমাদের সুবিধার্থে ভালো মানের পড়া পেতে গেলে অবশ্যই তোমাদের ভালো কিছু অবশ্যই ফলো করতে হবে, এবং সবচেয়ে খারাপ বিষয়গুলো আমরা অ্যাভয়েড করে ভালো বিষয়গুলো পর্যায়ক্রমে আমরা তার সান্নিধ্যে যেন পৌঁছাতে পারি, সেই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই জন্য সব কোশ্চেনের উত্তর সব সময় দেওয়া যাবে না, সব প্রশ্নের উত্তর যেমন সব সময় দেওয়া যাবে না, সব প্রশ্ন তেমন সব সময় করা যাবে না। দেখো 2 নম্বর, আর 2 নম্বরটার টপিকটা কোন টপিকের উপর বলতেছি তোমরা এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। কারণ 2 নম্বরটা আমরা কোন টপিকের উপর পড়তেছি সেটা কিন্তু কমেন্টে যদি না জানাও তাহলে আমরা বুঝতে পারবো না যে তোমরা কোন পর্যন্ত লেখাপড়া করেছিলে এবং কোন পর্যন্ত কয় মিনিট তোমরা এই ক্লাসের উপর তোমরা মনোযোগ দিয়েছিলে। আমরা অনলাইনে ক্লাস করার জন্য ভর্তি হই, কত কিছু করে থাকি, কিন্তু আমরা অনলাইনে যাই ঠিকই একটা ভিউ বাড়ানোর জন্য, কিন্তু আমরা কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে একটা মিনিটও কিন্তু আমরা এই পড়াশোনাটা করি না। দেখো হলন্ত র বদ্ধ অক্ষর বিশিষ্ট, মানে এই যে শব্দটা ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি, ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি ল, এই বয় শূন্য র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিরুক্ত হয়। যেমন আর যোগ না, আর যোগ না, এখানে কিন্তু আন্না হয়ে গেছে। তার মানে কি এখানে সরে আর বয় শূন্য র, এইখানে কি হয়েছে রটা লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিরুক্ত হয়। তার মানে এটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। বয় শূন্য রটা লুপ্ত হয়ে সরে আর র, এটা কিন্তু লুপ্ত হয়ে মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, পরবর্তী ধ্বনিটা কিন্তু আবার দ্বিরুক্ত হয় মানে ডাবল হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে যদি না থাকে তাহলে এই নাটা কিন্তু 2 বার উচ্চারণ করতেছি। তার মানে কি আর যোগ না, আর না, এরকম ভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে দেখো 4 যোগ টি, এখানে কি 4 যোগ টি, টিটা কিন্তু ডাবল উচ্চারণ হচ্ছে, তার মানে কি 4টি। আচ্ছা, এখানে ধর যোগ না, এখানে রটা যদি লুপ্ত হচ্ছে কিন্তু নাটা কিন্তু কি হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে, তার মানে কি ধর না। দূর যোগ ছাই, এখানে বলতে গেলে কি পাচ্ছি দুধ ছাই। এরকম ইত্যাদি আমরা অবশ্যই কন্টিনিউ করতে পারি। তাহলে দেখো আমরা পরবর্তী বিষয়টা যদি আরো আলোচনা করি তাহলে পাচ্ছি হলো 3 নাম্বার। 3 নাম্বারটা কি পাই আমরা ভালো করে একটু ভিডিওর দিকে, ডিসপ্লের দিকে একটু তাকাই তো দেখি 3 নাম্বারের দিকে আমরা কি পাচ্ছি। আমরা একটু পড়ার, আমি একটু দেখার সময় দিলাম যে তোমরা 3 নম্বরে কি দেখতে পাচ্ছ। চ বর্গীয় ধ্বনি, দেখো চ বর্গীয় ধ্বনি আগে যদি ত থাকে, চ বর্গীয় ধ্বনির আগে যদি ত থাকে তাহলে ত আগে যদি ত বর্গীয় ধ্বনির আগে বর্গীয় ধ্বনি আসে, তাহলে আমি আবারও বলতেছি চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনির আসে তাহলে ত বর্গীয় ধ্বনি লোপ পায় এবং চ বর্গীয় ধ্বনি রিক্ত হয়। তাহলে কি একটা কমে যাচ্ছে আর একটা কিন্তু ডাবল হচ্ছে, এই বিষয়টা আমাদের মাথায় একেবারে ঢুকায় রাখতে হবে, যাতে জানি আমরা স্বপ্নের মাধ্যমে যেন এই বিষয়গুলা মনোযোগ ধরে রাখতে পারি। আমরা স্বপ্নে সারাদিন কি করলাম, কি চিন্তা ফিকির করলাম, কি অবস্থানটা নিলাম, এটা আমরা স্বপ্নে পাই। তা আমরা যদি এইরকম ভাবে, যদি এত সুন্দরভাবে পড়ানো হচ্ছে, এই পড়াটা যদি মনোযোগ দিতে না পারো তাহলে আমাদের স্বপ্নের মাধ্যমে যেমন আসবে না, তেমনি পড়াটাও কোনোদিন তোমার মনে থাকবে না। তো অবশ্যই এই পড়াটা যেমন আমাদের মনে রাখতে হবে, তেমনি মনোযোগ সহকারে ক্লাসটাও করতে হবে।
শুধু মোবাইল দিয়ে গেম খেলে সময় পার করা যাবে না, রিলস দেখে মোবাইলে সময় পার করা যাবে না, বর্তমান প্রেক্ষাপটটা লেখাপড়া দিয়ে সময় পার করতে হবে। এবং অর্থাৎ ত বর্গীয় ধ্বনি ও চ বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয় এবং পরবর্তী ধ্বনিটি দ্বিরুক্ত হয়। তার মানে যেমন নাত, জামাই, তার মানে কি নাতের এখানে তটা কিন্তু লুপ্ত হয়েছে এবং জামাইটা কিন্তু জ বর্গীর জ, এই যে যেহেতু জ এখানে দ্বিরুক্ত হয়েছে, তার মানে কি বর্গীর জ দুইবার হলে নাত জামাই। আমি কি বুঝাইতে পারতেছি? যদি বুঝতে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং দেখো খণ্ডত্ব প্লাস জ, তাহলে কি এখানে একটা লুপ্ত হয়ে কিন্তু এটা ডাবল হচ্ছে, তার মানে কি বর্গী জয় জয় হচ্ছে। এবং বদ, এই যে বদ, এখানে আমরা যদি লিখি বদ, এখানে লোপ পাচ্ছে, এই দটা লোপ পাচ্ছে এবং পরবর্তীতে জাতটা কিন্তু ডাবল হচ্ছে। তার মানে কি জটা যদি ডাবল হয় তাহলে বর সাথে জ হলে তাহলে বদ জাত উত্তর হচ্ছে। আমরা সন্ধিটা এইভাবেই কাভার করব। শুধু এই যেগুলা আমি উদাহরণ দিচ্ছি এগুলা 26 বলো, 27 বলো এবং 25, 24, 23 এবং 22 এবং 19, 15 একাডেমি, তারপরে অ্যাডমিশন 7, 8, 9 প্রত্যেকটা ক্লাসের জন্যই এই সন্ধির বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আমরা একটু মনোযোগ দিয়ে করলে কিয়ামত পর্যন্ত যতদিন বাংলা পড়বো ততদিন সন্ধি থাকবে, ততদিন এই প্রশ্নের উত্তরগুলা তোমরা পেয়ে যাবা। তাহলে যেমন হাত, সানি, তাহলে হাতের তটা উঠে যাচ্ছে, ছয়ের ডাবলটা হচ্ছে, তার মানে কি হাত ছানি। দেখো পরবর্তী বিষয়টা, তাহলে আমরা যদি শুরু করি তাহলে আমরা পাচ্ছি, দেখো পরবর্তী বিষয়টা আমরা যাই। দেখো পরবর্তী বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই সেটা আমরা অবশ্যই জানার চেষ্টা করি। প এর পরে চ এবং স এর পরে ত এলে চ ও ত স্থলে তালে বিশ্ব হয়। তাহলে দেখো প এর পরে চ এবং স এর পরে ত এলে চ এবং ত এর স্থলে তালে বিশ্ব হয়। তাহলে দেখো 507 যোগ স, তাহলে 7 যোগ স, তাহলে শ্বাস, 7 যোগ স, তাহলে কি হচ্ছে শ্বাস। 5 যোগ শিকা, তার মানে কি চ উঠে যাচ্ছে, 5 শিকা, তাহলে 7 যোগ স, তাহলে কি হলো শ্বাস, তাহলে ত কিন্তু উঠে যাচ্ছে এবং 5 যোগ শিক্ষা, তার মানে কি এখানে চ উঠে যাচ্ছে, তাহলে আমরা যদি চ উঠে দিয়ে চাই তাহলে 5 শিক্ষা পাচ্ছি না, 5 কি 5 শিক্ষা পাচ্ছি। তাহলে এইভাবে আমরা কিন্তু ব্রেনের সহ আমরা কিন্তু ব্রেনকে ব্যবহার করতে পারি, তাহলে এইভাবে আমরা কন্টিনিউ করতে পারি। দেখো 5 নম্বর হলন্ত সন্ধি ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরে লোপ হয় না, কিন্তু ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না। কিন্তু দেখো এখানে যেমন বোন যোগ আই, তার মানে কি স্বরের যদি লোপ না হয় তাহলে বোনাই এবং চুন যোগ আরি চুনারি এবং তিল যোগ এক তিলে, বার যোগ এক বারেক, এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। এবং দেখো পরবর্তী 3 যোগ 1 3 এবং এইভাবে যদি আমরা পরবর্তী অধ্যায়টা যাই, মানে পরবর্তী বিষয়টা যাই 6 নম্বর টপিক। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়ে যায়, যেমন কাঁচা যোগ কলা, তাহলে আমরা কি পাচ্ছি কাঁচা যোগ কলা। এখানে যেহেতু স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি কি হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। তার মানে এখানে স্বরধ্বনি কোনটা, স্বরধ্বনি হলো আকারটা, স্বরধ্বনি কি আকারটা, স্বর ধ্বনি কিন্তু কাঠটা, এই কাঠটা কিন্তু উঠে যাচ্ছে, এই কাঠটা উঠে যাওয়ার কারণে কি হলো কাঁচকলা।
নাতি যোগ বউ, নাতি যোগ বউ, তার মানে কি এই যে কার চিহ্নটা উঠে যাচ্ছে, কার চিহ্নটা উঠে যাচ্ছে, তার মানে কি নাত বউ, না বউ, ঘোড়া যোগ দৌড়, ঘোড়া যোগ দৌড়, এখানে কার চিহ্নটা উঠে যাচ্ছে। আমরা কিন্তু বলতেছি যে স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়ে যায়, মানে গোপন হয়ে যায়। আর এই গোপন হওয়ার একটা মাত্র রিজন হলো যে কার চিহ্নটা উঠে যাচ্ছে। তাহলে ঘোড়া যোগ দৌড়, ঘোড়া দৌড়, ঘোড়া যোগ গাড়ি, যেহেতু আকারটা উঠে যাচ্ছে তার মানে কি ঘোড় গাড়ি ইত্যাদি। আমি যে এরকম ভাবে আরো উদাহরণ দিতে পারি, আমি অবশ্যই দিতে পারি, যেটা লেখা হয়েছে। এখন আমি যদি বলি যে, এখন আমি যদি বলি যে এখানে যদি বলি আমাযোগ আরি কি হবে, আম আরি, এরকম ভাবে কাকটা চিহ্ন উঠে যাচ্ছে। তো দেখো পরবর্তী বিষয়টা হলো আমরা এই যে বিষয়গুলো কতগুলো বিষয় শিখলাম, এই বিষয়ের উপর আমরা কয়েকটা একদম সবচেয়ে সামান্য বিষয় কয়েকটা এমসিকিউ আমরা শিখি। সেটা হলো এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এমসিকিউ যে প্র্যাকটিস করলাম, এই প্র্যাকটিসের বিষয়টা কি, সন্ধিজাত, সন্ধিজাত। আচ্ছা, এখানে একটা বিষয়টা হলো যে 2 নম্বর যে আবির্ভাব শব্দটি গঠিত হয়েছিল, আবির্ভাব শব্দটি গঠিত হয়েছিল প্রত্যয় ধারা, সন্ধি ধারা, উপসর্গ ধারা, বিভক্তি ধারা। আমরা যেহেতু সন্ধির বিষয়টা পড়তেছি অবশ্যই এখন মনে থাকবে সন্ধি ধারা। কিন্তু এখন যদি হাজারটা নানা রকমের যদি আমরা ব্যাকরণ বিষয় নিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা এই আবির্ভাব শব্দটি কি দ্বারা গঠিত হয়েছিল এটা কিন্তু কখনো সঠিকভাবে উত্তর দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আবির্ভাব শব্দটি গঠিত হয়েছিল সন্ধি ধারা। কি মনে রাখতে হবে? সন্ধি ধারা। এবং পরবর্তী এমসিকিউ যদি আমরা দেখি তাহলে আমরা পাচ্ছি, পরবর্তী এমসিকিউ যদি আমরা দেখি বাংলা শব্দের সন্ধি প্রকার ভেদের ক্ষেত্রে কোনটি অসামঞ্জস্যপূর্ণ। তাহলে বাংলা শব্দের ক্ষেত্রে বাংলা শব্দের সন্ধি প্রকার ভেদের ক্ষেত্রে কোনটি অসামঞ্জস্যপূর্ণ? শতেক, তিনেক, কুড়িল, আশিক। তাহলে শতেক, তিনেক, কুড়িক, আশিক। তাহলে আমরা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ, তার মানে কি এটা অতটা কি এরকম নয়, অতটা কিন্তু সন্ধির সাথে মিল নয়। তার মানে এটা আমরা বলতে পারি আশির। উত্তরটা কি আশির। আমরা কি পারি? অবশ্যই কিন্তু পারি। আমরা কারণ প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিসের উপর আমরা বৃহৎ পরিমাণ প্র্যাকটিস করার কারণে আমরা কিন্তু ধাপে ধাপে পর্যায়ক্রমে সবকিছু কিন্তু আমরা শিখতে পারতেছি। সন্ধির কাজ কি আমরা কিন্তু এটা কমেন্টে জানবো, যদি আমি উত্তরটা দিয়ে দেবো তবু এটা কমেন্টে দিয়ে দেবা। সন্ধির কাজ কি? সন্ধির কাজ কি? শব্দে শব্দে শব্দ, শব্দে শব্দে সংযোগ, শব্দে বাক্যে মিলন, বাক্যে 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 সংযোগ, শব্দে বাক্যে মিলন, প্রত্যয় প্রত্যয় মিলন। কোনটা হবে? আমরা কিন্তু অবশ্যই জানি যে শব্দে শব্দ সংযোগ, শব্দ শব্দ, শব্দ মানে কি ধ্বনি। তাহলে ধ্বনি ধ্বনি সংযোগ মানে কি যোগ। তাহলে ধ্বনি ধ্বনি যোগ হলে কি হয়? সন্ধি হয়ে যায়। আমরা পরবর্তী বিষয়টা আমরা দেখি পুষ্পাঞ্জলি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুষ্পাঞ্জলি এটা কিন্তু জবের সেক্টরে আসে, অ্যাডমিশন সেক্টরে আসে, তারপরে কি এটা বড় বড় সেক্টরে বেশি আসে। তবু আমরা একাডেমিক সেক্টর যেহেতু কাজ নিয়ে, একাডেমিক সেক্টর নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে পুষ্পাঞ্জলি। এখানে পুষ্পাঞ্জলি বানানটাও কিন্তু একটা রেয়ার বিষয়। এই বানানটা কিন্তু আমরা সঠিকভাবে জানার চেষ্টা করি। পুষ্পাঞ্জলি এখানে আমরা ভাঙলে কি পাচ্ছি? এই পুষ্পাঞ্জলিটা একটু ভেঙে দেখাও তো দেখি আমরা কি পাচ্ছি। ইয় বর্কিত জ, ইয় বর্কিত জ না কোনটা হবে এটা একটু কমেন্টে বলে দাও। আচ্ছা, আমরা একটু এমসিকিউতে যাই যে পুষ্পাঞ্জলি শব্দে কিভাবে গঠিত হলো। পুষ্পাঞ্জলি শব্দে কিভাবে গঠিত হলো এটা একটু আমরা জেনে নেই। তাহলে কিভাবে গঠিত হলো? প্রত্যয় যোগে, সন্ধি যোগে, উপসর্গ আর সমাস। যেহেতু আমরা সন্ধি পড়তেছি তাহলে আমরা চোখ বন্ধ করে কি দিতে পারি? সন্ধি দিতে পারি।
চোখ বন্ধ করে কি দিতে পারি? সন্ধি দিতে পারি। এখন আমরা যেহেতু আমরা আরো বিষয় সেক্টর রয়েছে, আমরা আরো সেক্টর যেমন স্বর সন্ধি কয় প্রকার, সন্ধি কিভাবে হয়, ব্যঞ্জন সন্ধির বিষয় আছে, বিসর্গ সন্ধির বিষয় আছে, নিপাতনের সন্ধির বিষয় আছে। এই জন্য লম্বা যেহেতু টাইম যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই ক্লাসটা, আজকের পার্টটা এই পর্যন্ত শেষ করতে পারি, এবং পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই অবশ্যই আমন্ত্রণ রইল। এবং তার সাথে সাথে ফেসবুকের লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইউটিউবে বেল বাটনটি চাপ দিতে হবে।